গল্পের শুরুতে আমরা এক দ্রুত চোরকে দেখি যার নাম মরিস। ব্যাংক ডাকাতির মামলায় পুলিশ তাকে ধরে ফেলে এবং আজীবন কারাদণ্ডের জন্য পৃথিবীর সবচেয়ে নিরাপদ জেল আলকাট্রাজে নিয়ে যাওয়া হয়। আলকাট্রাজ এমন এক জেল যা সমুদ্রের মাঝখানে একটি ছোট দ্বীপের উপর তৈরি, অর্থাৎ কোনো বন্দী জেল ভেঙে বেরোতে পারলেও সে পালাতে পারবে না, কারণ সামনেই তার পথ আটকে দেবে গভীর সমুদ্র। এই কারণেই অ্যালকাট্রাজ পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত জেল হিসেবে পরিচিত। এখানে কেবল বিশ্বের শীর্ষস্থানীয় অপরাধীদেরই রাখা হতো, কিন্তু খুব শীঘ্রই এই জেলের সুনাম ধুলোয় মিশতে চলেছে, কারণ এই জেলে এবার প্রবেশ করতে চলেছে ফ্রান্স মরিস নামের এক কুখ্যাত চোর, যে এর আগেও বহুবার জেল ভেঙে পালিয়েছে। তবে এইবার মরিস একটু চিন্তিত ছিল, কারণ এই জেলটি পুরোপুরি সুরক্ষিত, কিন্তু কোনোভাবেই সে তার নিজের জীবন এখানে কাটাতে চায়নি। যত তাড়াতাড়ি সম্ভব সেই জেল থেকে পালাতে চেয়েছিল। তাই জেলে ঢোকার সঙ্গে সঙ্গেই মরিস পালানোর পরিকল্পনা শুরু করে। মাথা থেকে পা পর্যন্ত তল্লাশি করার পর যখন তাকে একটি সেলে তালাবন্ধ করে দেওয়া হয়, তখনই একজন গার্ড এসে মরিসকে বলে, ওয়েলকাম টু অ্যালকাট্রাজ। আর এখান থেকেই শুরু হয় আসল গল্প। হঠাৎ করে একটা ঘন্টি বেজে ওঠে, আর সঙ্গে সঙ্গে সব সেলের দরজা অটোমেটিকভাবে খুলে যায় এবং অফিসাররা বন্দীদের বাইরে বেরোতে নির্দেশ দেয়। এই জেলের ডিসিপ্লিন ছিল অত্যন্ত কঠোর। বন্দীদের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং নির্দিষ্ট সময়ে সেলে ফিরে যাওয়ার নিয়ম মেনে চলতেই হতো। সবাই একই রকম ইউনিফর্ম পরে লাইনে দাঁড়িয়ে ব্রেকফাস্ট খেতে হতো। একদিন মরিসের সামনে দাঁড়িয়েছিল লিটমাস নামের এক বন্দী। মরিস তাকে জিজ্ঞেস করে, আমাকে তো কাঁটা চামচই দেওয়া হয়নি, এখন আমি নুডলস খাবো কিভাবে? লিটমাস হেসে বলে, ওই এটা তোর বাড়ি না, যা পেয়েছো তা দিয়েই চালাতে হবে। ঠিক তখনই উল্ফ নামের এক ভয়ঙ্কর বন্দী মরিসকে খোঁচাতে শুরু করে। উল্ফের ব্যবহার জেলের সব বন্দীর কাছেই অসহ্য ছিল। সে সবার উপর নিজের প্রভাব খাটাতো, এমনকি তার উপর আগেও নানা গুরুতর অপরাধের অভিযোগ ছিল। আর এই জেলে একের পর এক বিপজ্জনক অপরাধীদেরই রাখা হতো। এদিকে লিটমাস মরিসের কাছে একটু খাবার চায়। মরিস তখন তাকে নিজের প্লেট এগিয়ে দেয়, কিন্তু টেবিলের নিচে তাকিয়ে মরিস বুঝতে পারে লিটমাস আসলে নিজেই খাবার খাচ্ছে না, সে তার খাবার দিচ্ছে একটি ইঁদুরকে। রাতে এক গার্ড মরিসকে নিয়ে যায় ওয়ার্ডেনের কাছে। ওয়ার্ডেনের অফিসে পৌঁছাতেই তিনি মরিসকে বলেন, আমি জানি তুমি তীক্ষ্ণ বুদ্ধির এবং বুদ্ধিমান, কিন্তু এখানে এসবের কিছুই মূল্য নেই। তোমার মতো অনেকেই এখানে এসেছে, কিন্তু কেউই এখান থেকে পালাতে পারেনি। এখানে বন্দীদের খুব কঠোর নিয়ম মেনে চলতে হয়। 2 মাসে একবার মাত্র কারোর সাথে দেখা করার সুযোগ মেলে, তাও যদি আমার অনুমতি থাকে। ওয়ার্ডেন ছিল অত্যন্ত কড়া মানুষ, সামান্য ভুলের জন্য সে কঠিন শাস্তি দিত। তিনি স্পষ্টভাবে সতর্ক করে দেন, এখান থেকে পালানোর কথা স্বপ্নেও ভেবো না। ওনার কথায় মরিস শান্তভাবে উত্তর দেয়, জি স্যার, আপনি থাকতে কি এমন ভাবতে পারে? কিন্তু বাস্তবে প্রথম দিন থেকেই মরিসের মাথায় এই জেল থেকে পালানোর পরিকল্পনা চলছিল। কথা বলার মাঝেই সুযোগ বুঝে সে ওয়ার্ডেনের একটি নেল কাটা চুরি করে নেয়। জিনিসটা ছোট হলেও মরিস জানতো অ্যালকাট্রাজের মতো জেলে এই ছোট্ট জিনিস দিয়েও বড় কাজ করা সম্ভব। সেলে ফিরে গিয়েই সে নেল কাটারটি নিজের বাইবেলের ভিতরে ঢুকিয়ে রাখে। পরের দিন আবারও উল্ফ মরিসকে বিরক্ত করতে শুরু করে, কিন্তু এবার মরিস আর তাকে ছেড়ে দেয় না, নিজের আসল রূপ দেখিয়ে তাকে উচিত শিক্ষা দিয়ে দেয়। এই ঘটনার পর পুরো জেল জুড়ে মরিস হিরো হয়ে যায়, সবাই তাকে রেসপেক্ট করে চলতে শুরু করে। এরপর মরিসকে লাইব্রেরিতে কাজ দেওয়া হয়। সেখানেই তার পরিচয় হয় ইংলিশ নামের এক ব্যক্তির সঙ্গে। সে এই জেলের একজন সিনিয়র বন্দী। 2টো খুনের অভিযোগে তার আজীবন কারাদণ্ড হয়েছে। সে নিজের জীবনের অর্ধেকটাই এই জেলে কাটিয়েছে এবং জেলের প্রতিটি কোণের সম্পর্কে সে ভালোভাবেই জানে। এমনকি সেই দিন সকালে মরিস আর উল্ফের মধ্যে কি ঘটেছিল সেটাও সে জানতো। ইংলিশ মরিসকে কয়েকটি বই দেয়, যেগুলো একে একে সব বন্দির সেলে পৌঁছে দিতে হতো। পরের দৃশ্যে দেখা যায় একটা খোলা জায়গা, যেখানে বন্দীরা কেউ না কেউ খেলাধুলায় ব্যস্ত। সেখানেই মরিসের সঙ্গে পরিচয় হয় ডগ নামের এক শিল্পীর সঙ্গে, যে নিজের মন দিয়ে ছবি আঁকছে। ডগ ছিল খুবই সহজ সরল ও ভদ্র মানুষ, যে বহু বছর ধরে এখানে শাস্তি ভোগ করছে। আঁকাআঁকির প্রতি তার অসম্ভব আগ্রহ ছিল এবং সে তার বেশিরভাগ সময়ই পেন্টিং করেই কাটাতো। ডগ বলে, অ্যালকাট্রাজের মতো জেলে যে কেউ মানসিকভাবে ভেঙে পড়তে পারে, কিন্তু এই আঁকাআঁকির কারণেই এখনো আমার মাথা ঠিকঠাক আছে। মরিস ডগকে জিজ্ঞেস করে, এই ছবিতে তুমি ফুল এঁকেছো কেন? ডগ হালকা হেসে বলে, এই ফুলটাই আমার আনন্দ, যা শুধু ছবির মধ্যেই আছে, আমার মনে নয়। এরপর মরিস যখন ডান দিকে তাকায়, সে উপরে ইংলিশকে দেখতে পায়। যখন মরিস তার কাছে এগিয়ে যায়, তখন ইংলিশের সঙ্গীরা তাকে থামিয়ে দেয়। তখন ইংলিশ ইশারায় জানিয়ে দেয়, ও আমাদেরই লোক, আসতে দাও। মরিস তার পাশে গিয়ে বসে এবং দেরি না করে মনের কথা খুলে বলে। সে ইংলিশকে বলে, এখান থেকে বেরোতে আপনি কি আমার সাহায্য করবেন? একথা শুনে ইংলিশ হেসে উঠে। সে বলে, দেখ ছেলে, এটা কোনো জেল নয়, এটা আমাদের সবার কবর। এখান থেকে বেরোতে সবার আগে আমাদের মরতে হবে, তখনই কেবল আমাদের দেহ এখান থেকে কবরস্থানে পৌঁছাবে। ধরে নাও তুমি যদি ওই উঁচু দেওয়াল টপকাতেও পারো,
কঠোর পাহারা পেরিয়ে কোনোভাবে জেল থেকে বেরিয়ে আসতেও পারো, তবুও তুমি পালাতে পারবে না, কারণ সামনেই পথ আটকে দেবে বিশাল ওই সমুদ্র। তাই সময় নষ্ট না করে চুপচাপ শাস্তিই ভোগ করো, অন্তত বেঁচে তো থাকবে। কিন্তু মরিস নিজের সিদ্ধান্তে অটল ছিল। সে যে কোনো মূল্যেই জেল থেকে পালাতে চেয়েছিল। সে রাতেই এক অফিসার মরিসকে জানায়, আগামীকাল থেকে তোমাকে কার্পেন্টের কাজে দেওয়া হবে, তাতে প্রতি ঘন্টায় 50 সেন্ট মজুরিও পাবে। একথা শুনে মরিস সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যায়। তার মনে হয়েছিল সেখানে হয়তো এমন কোনো যন্ত্রপাতি পাওয়া যেতে পারে যা তার পালানোর কাজে লাগবে। পরের দিন মরিস যখন লিটমাসের কাছে এখান থেকে বেরোনোর পথ জানতে চায়, লিটমাস হেসে বলে, এটা তো খুবই সহজ। প্রতিটা সেলের ভেতর একটা করে ভেন্ট আছে, আর ওটা দিয়ে ছাদে পৌঁছানো যায়, সেখান থেকে হয়তো তুমি বেরোতে পারবে। একথা বলে সে মরিসের কথায় হালকা হাসি দিয়ে সে সেখান থেকে বেরিয়ে যায়। ঠিক তখনই ডগ মরিসকে সাবধান করে দেয়, উল তোমার দিকেই আসছে। মরিস সঙ্গে সঙ্গে নিজের কোটটা হাতে পেঁচিয়ে আত্মরক্ষার জন্য প্রস্তুত হয়। দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হলেই এক গার্ড এসে তাদের থামাতে চায়, কিন্তু পরিস্থিতি আরো জটিল হয়ে যায়। বিষয়টি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে দেখে ওয়াচ টাওয়ার থেকে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়। তখন গিয়ে পরিস্থিতি শান্ত হয়। এই ঘটনার পর মরিস বুঝতে পারে শুধু ভিতরের গার্ড নয়, ওয়াচ টাওয়ারেও নজরদারি থাকে। সে তখন থেকে জেলের প্রতিটা বিষয়ে খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করতে শুরু করে। এরপর মরিস ও উল্ফকে গার্ডরা ডি ব্লকে নিয়ে যায়। এটি ছিল এমন এক জায়গা যেখানে কোনো বন্দী যেতে চাইতো না। সেখানে বন্দীদের একা ও অন্ধকারে রাখা হতো। যাওয়ার আগে উল্ফ মরিসকে হুমকি দিয়ে যায়, তোকে আমি দেখে নেব। সেই রাত মরিসের জন্য খুবই কঠিন ছিল। দীর্ঘ সময় একাকিত্ব ও কঠোর পরিশ্রমের কারণে তার শরীর দুর্বল হয়ে পড়ে। প্রায় 2 সপ্তাহ পর তাকে আবার নিজের সেলে ফিরিয়ে আনা হয়। ফিরে এসে সে দেখে লিটমাস তার পোষা ইঁদুরের মাধ্যমে একটা ছোট নোট পাঠিয়েছে। তাতে লেখা ছিল, ওয়েলকাম ব্যাক মরিস। এর কিছুদিন পর চার্লি নামের এক নতুন বন্দী আসে, যাকে মরিসের পাশের সেলে রাখা হয়। অল্প সময়ের মধ্যেই মরিস ও চার্লির মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। মরিস তাকে তার অন্য পরিচিতদের সঙ্গেও পরিচয় করিয়ে দেয়। ঠিক সেই সময় ওয়ার্ডেন হঠাৎ করেই কাউকে না জানিয়ে একে একে সব বন্দি সেল পরীক্ষা করতে শুরু করে। যখন সে ডগের সেলে যায়, সেখানে ডগে রাখা অনেকগুলো ছবি দেখে সে বিস্মিত হয়ে যায়, কারণ ডগে রাখা ছবির সংখ্যা দিন দিন বাড়তেই থাকে। এমনকি সে ওয়ার্ডেনের একটি ছবিও এঁকে রেখেছিল। ছবিটা দেখে ওয়ার্ডেন এক মুহূর্তের জন্য হেসে উঠে, কিন্তু পরের দিন হঠাৎ করে ওয়ার্ডেন গার্ডকে নির্দেশ দেয় ডগের সেলে থাকা সমস্ত পেন্টিং বাইরে ফেলে দিতে। ওয়ার্ডেনের এই সিদ্ধান্ত ডগের ভিতর থেকে সম্পূর্ণ ভেঙে দেয়, কারণ ডগ বেঁচে থাকার একমাত্র অবিলম্বন হিসেবেই আঁকাকেই ধরে রেখেছিল। নিজের প্রতিটি ছবিকে সে খুব ভালোবাসতো। এই জেলে তার একমাত্র আনন্দ সেটাই ছিল, আর সেটাও তার কাছ থেকে কেড়ে নেওয়া হলো। মরিস তাকে বোঝানোর চেষ্টা করে, কোনো সমস্যা নেই, এগুলো তো কেবল ছবি, তুমি আবার নতুন করে আঁকতে পারবে। কিন্তু ডগ এই মানসিক ধাক্কা সামলাতেই পারছিল না। পরের দিন তাকে এমন অবস্থায় দেখে মরিস গার্ডকে বলে, দয়া করে ডগের দিকে একটু নজর রাখবেন, ওকে খুবই অস্থির দেখাচ্ছে, নিজের কোনো ক্ষতি করে বসতে পারে। কিন্তু গার্ড রূঢ় ভাবে বলে, নিজের কাজে মন দাও, অন্যেরটা দেখতে হবে না। এরপর ডগকেও মরিচের সঙ্গে কার্পেন্টের কাজে লাগানো হয়। কাজের ভাগে ডগ চুপি চুপি মরিচের পকেটে কিছু একটা রেখে দেয়। তারপর সে এক গার্ডকে ডাকে, আর হঠাৎ করে এমন কাজ করে বসে যা দেখে সবাই হতবাক হয়ে যায়। সে বলতে থাকে যে হাত দিয়ে আমি আর রাখতে পারবো না, তার আর কোনো দরকার নেই। চিৎকার চেঁচামেচির মধ্যে গার্ডরা তাকে সেখান থেকে নিয়ে যায়। মরিস তখন লক্ষ্য করে ডগ তার পকেটে সেই ফুলটি রেখে গিয়েছে যেটা তার ছবিতে এঁকেছিল। যেন সে মরিসকে বলতে চেয়েছে এই জায়গা তার কাছ থেকে শেষ আনন্দটুকুও কেড়ে নিয়েছে। মরিস ডগের কাটা আঙ্গুলগুলো একটা বক্সে ভরিয়ে গার্ডকে দিয়ে দেয় আর বলে, এটা তোমাদের ওয়ার্ডেনকে দিয়ে দিও, সে নিশ্চয়ই খুশি হবে। পরের দিন মরিস নিজের সেলে বসে হঠাৎ সে দেখে একটি তোলা পোকা এয়ারব্যান্ডের ভিতরে ঢুকে যাচ্ছে। তখন মরিসের মনে দৃঢ় বিশ্বাস জন্মায় যে এখান থেকে বেরিয়ে যাওয়ার কোনো না কোনো পথ নিশ্চয়ই আছে। ঠিক তখনই ইংলিশ এসে তাকে জানায় যে ডগ এমন চরম সিদ্ধান্ত নিয়েছিল তার কারণ তার আঁকাকি করার অনুমতি বাতিল করে দেওয়া হয়েছিল। সেই মানসিক চাপে পড়েই সে এমন কাজ করে। এই কথা শুনে মরিস ভীষণ রেগে যায়। পরের দিন ডাইনিং হলে ওয়ার্ডেন মরিসকে জিজ্ঞেস করে, তুমি এই ডগকে এত সমর্থন করছো কেন? মরিস শান্তভাবে বলে, তেমন কিছু না। এই কথা বলে সে আবার নিজের টেবিলে গিয়ে বসে। সেখানে গিয়ে তার পরিচয় হয় 2 ভাই, জন ও ক্ল্যারেন্সের সঙ্গে। তবে মরিস তাদের সঙ্গে এমন ভাবে কথা বলে যেন সে তাদের আগের থেকেই চেনে। আসলে জন ও ক্ল্যারেন্স অন্য একটি জেলে মরিসের গ্যাংয়ের সঙ্গেই ছিল। এতে মরিসের মনে জেল থেকে পালানোর কাজটা কিছুটা সহজ মনে হতে শুরু করে, কারণ এই 2 ভাইও মরিসের মতোই তীক্ষ্ণ বুদ্ধি ছিল। এরপর 3 জন মিলে জেল থেকে পালানোর পরিকল্পনা শুরু করে। দুপুরে চার্চিলের প্রেমিকা তার সঙ্গে দেখা করতে আসে। অন্যদিকে ইংলিশের মেয়েও তার বাবার সঙ্গে দেখা করতে আসে। মেয়েকে দেখেই ইংলিশের চোখ ভিজে উঠে, কারণ তার অনুপস্থিতিতে মেয়ে অনেক বড় হয়ে গেছে। নিজের সন্তানের শৈশবটা দেখতে না পাওয়ার কষ্ট তাকে গভীরভাবে নাড়া দেয়। অন্যদিকে চার্চিলের স্ত্রী তাকে জানায় যে তার মা এখন খুব অসুস্থ এবং ডাক্তাররা জানিয়েছে তার সময় এখন খুব বেশি নেই। এই খবর শুনে চার্চিলের মন ভেঙে যায়। তখন সেও অ্যালকাট্রাজ থেকে পালানোর কথা ভাবতে শুরু করে। এমন সময় এক গার্ড এসে জানিয়ে দেয় যে দেখা করার সময় শেষ।
চার্চিল ভীষণ চিন্তিত হয়ে পড়ে এবং সেই রাতেই সে মরিসকে বলে, তুমি যদি কোনো পালানোর পরিকল্পনা করো তাহলে আমাকেও সেখানে রেখো। পরের দিন মরিস, চার্চিল, জন ও ক্ল্যারেন্স এই চারজন একসঙ্গে বসে আলোচনা করে। তখন মরিস তাদের জানায় প্রতিটা সেলের ভিতরেই একটা এয়ার ভেন্ট আছে, আর এই এয়ার ভেন্ট উপরে ছাদের দিকে খুলে যায়। আর দ্বিতীয় কথা, এই জায়গাটা লবণাক্ত পানিতে ঘেরা সমুদ্রের মাঝখানে, আর সেই কারণেই দেওয়ালগুলো ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। আমার কাছে একটা নেল কাটার আছে, আর আমি আগেই একটু একটু করে খোঁড়াখুড়ি শুরু করেছি। যদি ধীরে ধীরে খুঁড়ে একটা ছোট্ট সুড়ঙ্গ বানিয়ে ছাদে পৌঁছাতে পারি তাহলে উপরটা ভালোভাবে বোঝা যাবে যে এখান থেকে পালানো সম্ভব কিনা। জন তখন প্রশ্ন করে, রাতে যদি গার্ডরা বুঝতে পারে যে তুমি তোমার সেলে নেই তাহলে কি সন্দেহ করবে না? একথায় ক্ল্যারেন্স বলে উঠে, এই সমস্যার সমাধান আমার কাছে আছে। সে বলে, এখানে আমার পরিচিত এক নাপিত আছে যে বন্দীদের চুল কাটে, সে আমাদের কিছু চুল জোগাড় করে দিতে পারবে। সেই চুল দিয়ে নকল মাথা বানিয়ে বেডের উপর শুয়ে রাখবো। তখন আমরা যদি দেওয়ালের সুড়ঙ্গ দিয়ে বেরিয়ে ছাদেও যাই গার্ডদের সন্দেহ হবে না, কারণ সেলের বেডে নকল মাথা পড়ে থাকবে। তবুও একটা প্রশ্ন থেকেই যাচ্ছিল, জেল থেকে বেরোলেও সমুদ্রের জল কিভাবে পার হবো? মরিস তখন জনকে বলে, এই ব্যাপারে তোমার সাহায্য লাগবে। তুমি তো ক্লোথিং ডিপার্টমেন্টে কাজ করো, সেখানে পুলিশ অফিসারদের জন্য বানানো রেনকোট থাকে। সেখান থেকে তুমি যদি কয়েকটা রেনকোট জোগাড় করে দিতে পারো তাহলে আমরা সেগুলো দিয়ে একটা ভাসমান নৌকা আর লাইফ জ্যাকেট বানাতে পারবো, তাতে সমুদ্র পেরোনো সম্ভব হবে। এই সময় চার্চিল বলে, ভাই আমাকেও কিছু কাজ দাও, আমিও তোমাদের সাহায্য করতে চাই। মরিস তাকে বলে, যখন আমি ভেন্টিলেশনের দরজাটা খুলবো তখন তুমি পাহারা দেবে যাতে কোনো গার্ড আমাদের দেখে না ফেলে, আর যখন তুমি ঘুরবে তখন আমি পাহারা দেব। মরিসের পরিকল্পনাটা সবারই পছন্দ হয়ে যায়। সে রাত থেকেই তারা কাজ শুরু করে। তবে দেওয়াল কাটার জন্য যে নেল কাটারটা ছিল সেটা খুবই ছোট, তাই সেটা দিয়ে কাজ করতে মরিসের ভীষণ কষ্ট হচ্ছিল। কাজ করতে গিয়ে তার হাতে ছোটখাটো আঘাতও লাগে, তবুও সে ধৈর্য ধরে ধীরে ধীরে গর্তটা বড় করতে থাকে। পরের দিন খাবারের টেবিলে বসে মরিস তার বন্ধুদের বলে, এই খোঁড়াখুড়ির জন্য আমার কোনো বড় যন্ত্রের দরকার, কারণ নেল কাটা দিয়ে দেওয়াল খোঁড়া ভীষণ কষ্টকর। ঠিক তখনই মরিস নিজের হাতে থাকা চামচটার দিকে তাকায়, আর তার মাথায় একটা বুদ্ধি আসে। সে ইচ্ছে করেই চামচটা নিজের জুতোর সঙ্গে ঘষে নোংরা করে ফেলে। এরপর এক গার্ডকে ডেকে বলে, এই চামচটা নোংরা হয়ে গেছে, আমাকে আর একটা দিন। দেখা দেখি আরো কয়েকজন বন্দীও তাদের চামচ বদলানোর অনুরোধ করে। গার্ড এতে কোনো সমস্যা দেখে না আর সঙ্গে সঙ্গে চামচ বদলানোর অনুমতি দেয়। এরপর মরিস সোজা সেই টেবিলের দিকে যায় যেখানে কয়েকজন গার্ড বসেছিল। সে যখন টেবিলে রাখা চামচগুলো বদলাতে যায় ঠিক তখনই জন সেখানে থাকা গার্ডকে কথায় ব্যস্ত করে ফেলে। সেই সুযোগে মরিস একটার বদলে দুটো চামচ তুলে নেয় এবং একটি চুপি চুপি নিজের পকেটে লুকিয়ে রাখে। এরপর সে সরাসরি নিজের সেলে ফিরে যায়। রাতে ইংলিশ যখন বই দিতে আসে তখন মরিস তাকে জিজ্ঞেস করে, এখানে কি কোনো ওয়েল্ডিং করার মতো যন্ত্রপাতি পাওয়া যাবে? ইংলিশ বুঝে যায় মরিসের মাথা থেকে এখনো পালানোর চিন্তা যায়নি। সে বলে, আমি আগেও তোমাকে বলেছি এ চেষ্টা বৃথা যাবে, তুমি ধরা পড়বে আর বড় বিপদেও পড়তে পারো। এত বছর ধরে আমার কখনো পালানোর কথা মাথায় আসেনি, কারণ আমি জানি এটা অসম্ভব, কিন্তু তুমি এতটাই জেদি যে আমি কি আর করতে পারি, চেষ্টা করো। কিন্তু ইংলিশের এই সতর্কবার্তায় মরিসের কোনো পরিবর্তন হয় না। পরের দিন লিটমাসের কাছে একটা দেশলাই চায় আর বলে, যদি তুমি আমাকে সাহায্য করো তাহলে আমি প্রতিদিন আমার ভাগের খাবার তোমার ইঁদুরকে দেব। একথা শুনে লিটমাস খুবই খুশি হয়ে যায়, কারণ সে তার ইঁদুরকে ভীষণ ভালোবাসতো। সে সঙ্গে সঙ্গে এই প্রস্তাবে রাজি হয়ে যায়। সে রাতেই লিটমাস চুপি চুপি মরিসকে একটা দেশলাই এনে দেয়। মরিস তখন নেল কাটারের একটি হাতল খুলে নেয় যাতে করে সেটাকে কাজে লাগানো যায়। এরপর সে একটি চামচ ভেঙে সেই হাতলের সঙ্গে জুড়ে দেয়। দেশলাই জ্বালিয়ে দুটোকে শক্তভাবে যুক্ত করে সে একটা ধারালো ছোট যন্ত্র বানিয়ে ফেলে। এরপরই সে এয়ারভেন্টের চারপাশে ধীরে ধীরে খোঁড়াখুড়ি শুরু করে। চার্লি বাইরে পাহারা দিচ্ছিল, যদি কোনো গার্ড সেদিকে আসে তাহলে সে সঙ্গে সঙ্গে সিটি দিয়ে মরিসকে সংকেত দেবে, এটাই ঠিক হয়েছিল। কিন্তু পাহারা দিতে দিতে চার্চিলের একটু চোখ লেগে যায়, আর ঠিক তখনই সেখানে এক গার্ড এসে পড়ে। ভাগ্যক্রমে সেই মুহূর্তে ইংলিশ মাঝখানে এসে গার্ডের মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দেয়। ইংলিশের কথা শুনেই চার্চিলের ঘুম ভাঙে, কিন্তু হঠাৎ ভয় পেয়ে সে সিটি মারতেও পায় না। অগত্যা সে ইচ্ছে করে একটা জিনিস ফেলে দেয়। শব্দটা শুনে মরিস বুঝে যায় বিপদ আসছে। সে সঙ্গে সঙ্গে ভেন্ট ঢেকে নিজের বিছানায় শুয়ে পড়ে। গার্ড এসে জিজ্ঞেস করে, এখানে কি কোনো পোড়া গন্ধ পাচ্ছি? মরিস শান্তভাবে বলে, স্যার আপনি থাকতে কেউ এমন কিছু করবে? এ সাহস কার? এ কথায় গার্ড একটু খুশি হয়, মনে মনে ভাবে অন্তত কেউ তো তাকে সম্মান করে। সে চলে যেতেই মরিস আবার ভেন্টের চারপাশের কনক্রিট আলগা করতে শুরু করে, কিন্তু সে খেয়াল করে ভেন্টিলেশনের জানালাটা শক্ত কিছু দিয়ে আটকানো, আর সেগুলো খুলতে হলে আরো ধারালো কোনো যন্ত্রের দরকার হবে। এরপর থেকে মরিস যখনই বাইরে যাওয়ার সুযোগ পায় তখন সে ভেন্ট থেকে বের হওয়া সিমেন্টের টুকরোগুলো চুপচাপ অন্য জায়গায় ফেলে দিতে থাকে। পরের দিন কার্পেন্টের কাজ করার সময় সে একটি ধাতুর টুকরো তুলে নেয় যেটা ছুরির মতো ধারালো, কিন্তু চার্লি তাকে সাবধান করে বলে, এখানে তো মেটাল ডিটেক্টরও আছে, ধরা পড়ে যাবে, এটা বাইরে নিয়ে যাবে কিভাবে? চার্লির প্রশ্নে মরিস খুব আত্মবিশ্বাসের সঙ্গে বলে, ওটা আমি সামলে নেব। যখন মরিস বাইরে বেরোতে যায় তখনই মেটাল ডিটেক্টর বেজে ওঠে। আসলে মরিস ধাতব টুকরোটাই হাতে নিয়ে এসেছিল।
গার্ড জিজ্ঞেস করে এটা নিয়ে কোথায় যাচ্ছ? মরিস শান্তভাবে উত্তর দেয়, স্যার ভাবছিলাম কাপড় ঝোলানোর কাজে ব্যবহার করব। গার্ড রুর গলায় বলে, বেশি চালাকি করো না, এটা আমাকে দাও। এই বলে গার্ড ধাতুর টুকরোটি নিয়ে নেয় এবং মরিসকে ভালোভাবে তল্লাশি করে যেতে দেয়। কিন্তু মরিস তো মরিসই, সে আসলে দুটো ধাতুর টুকরো চুরি করেছিল। একটা ইচ্ছে করেই হাতে নিয়েছিল আর অন্যটা জুতোর ভিতর লুকিয়ে রেখেছিল। সেই ধারালো বস্তু ব্যবহার করে সে ভেন্টের গ্রিল কেটে ফেলে। এরপর আসে গার্ডের চোখে ধুলো দেওয়ার জন্য নকল মাথা বানানোর কাজ। এই কাজে চারজনে নিজের দায়িত্ব পালন করে। চার্লি এক গার্ডের কাছ থেকে একটু রং চেয়ে নেয়। সে বলে আমার আঁকা আঁকির শখ আছে। গার্ডও আপত্তি করে না, রং এনে দেয়। মরিস সুড়ঙ্গ ঘোরার সময় বের হওয়া কনক্রিট গুঁড়ো দিয়ে এক ধরনের পাউডার বানায়। জন নাবিতের কাছ থেকে চুল জোগাড় করে আনে আর ক্ল্যারেন্স লাইব্রেরি থেকে কিছু পুরনো বই সংগ্রহ করে। সবকিছু জোগাড় করে মরিস পানি আর পুরনো ম্যাগাজিন ব্যবহার করে একটি নকল মাথা বানাতে শুরু করে। তার উপর রং আর নকল চুল লাগিয়ে এমনভাবে তৈরি করে যেন একেবারে আসল মানুষের মাথা। একই সঙ্গে সে কার্ডবোর্ড দিয়ে নকল দেওয়ালও বানায়, যাতে কেউ বুঝতে না পারে যে সামনের দেওয়ালের ভিতর দিয়ে সুড়ঙ্গ কাটা হয়েছে। এক রাতে মরিস একাই উপরে উঠে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে নিজের বানানো নকল মাথাটা বিছানায় রেখে দেয় এবং কম্বল দিয়ে গলা পর্যন্ত ঢেকে দেয়, যেন দূর থেকে দেখে মনে হয় সে ঘুমিয়ে আছে। এরপর নকল কার্ডবোর্ড নিয়ে সে সুড়ঙ্গ দিয়ে বেরিয়ে আসে। উপরে উঠে মরিস চারপাশে থাকা পাইপগুলো ধরে ধীরে ধীরে ছাদের উপর উঠে। অন্যদিকে চার্লি বাইরে পাহারা দিচ্ছে। ছাদের উপর পৌঁছে মরিস লক্ষ্য করে সেখানে একটা লোহার গ্রিল আছে, যেটায় লাফ দিয়েও পৌঁছানো যায় না। ঠিক তখনই এক গার্ড আসে আর চার্লিকে প্রশ্ন করে, এত রাত পর্যন্ত তুমি কেন ছবি আঁকছো? আর তোমার বন্ধু মরিস এত তাড়াতাড়ি কেন ঘুমিয়ে পড়েছে? চার্লি বলে, স্যার আজ মরিস কার্পেন্টের কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে, তাই এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। হঠাৎ গার্ডের হাতে থাকা লাঠি নিচে পড়ে যায়। সে লাঠি তুলতে গিয়ে দেখে মরিসের চুল কিছুটা অদ্ভুত দেখাচ্ছে। চার্লি ভয়ে কাঁপতে থাকে, তার মনে হয় আজ তারা বড় বিপদে পড়তে যাচ্ছে। গার্ড মরিসের ছেলে হাত ঢুকিয়ে চুল ছুঁয়ে দেখতেই মরিস শান্তভাবে জিজ্ঞেস করে, স্যার কি হয়েছে? আমার চুল কি এত সুন্দর? ভাগ্যক্রমে মরিস সময় মতো নিচে নেমে সেই জায়গায় শুয়ে পড়ে। পরের দিন মরিস তার সাথীদের বলে, ছাদের উপর একটি পথ আছে, কিন্তু সেখানে একটি গ্রিল দিয়ে বাঁধা আছে এবং গ্রিলটি অনেক উঁচুতে রয়েছে। আমাকে আরেকজন সাথীর সাহায্যের প্রয়োজন। জন তখন বলে, আমি আমার ভেন্ট পুরোপুরি খুলে ফেলেছি, আজ রাত আমি ওখানে পৌঁছাবো। সেটাতেই মরিস এবং জন তাদের ভেন্টের মাধ্যমে ছাদের উপরে পৌঁছে যায়। জন মরিসকে ধরে রাখে আর মরিস গ্রিলটি ধরে নেয়। মরিস লক্ষ্য করে লোহার গ্রিলটি খুবই শক্ত এবং সম্পূর্ণভাবে ওয়েল্ড করা হয়েছে। এটাকে সরানোর একমাত্র উপায় ড্রিল মেশিন ব্যবহার করা। পরের দিন মিউজিক ক্লাসে সবাই নিজের মতো যন্ত্র বাজাচ্ছে। তখন মরিসের চোখে পড়ে একটি ছোট পাখা। সেটা দেখে মরিস বুঝতে পারে এটাকে কাজে লাগিয়ে সে একটা ড্রিল বানাতে পারে। তাই সে চার্লিকে বলে, তুমি যে করেই হোক এই পাখাটি এখান থেকে লুকিয়েই দাও। চার্লি সহজেই পাখাটি তার ইনস্ট্রুমেন্ট বক্সে লুকিয়ে রাখে। যখন চার্লি বাইরে আসে তখন গার্ডরা বক্স চেক করে, কিন্তু পাখাটা চার্লির কাছে থাকে না। তাই চার্লিকে চলে যেতে দেওয়া হয়। পাখাটা যখনই তার কাছে পৌঁছায় সে তার উপর কাজ করতে শুরু করে। কয়েক ঘন্টা পর মরিস সেই পাখা দিয়ে একটা ড্রিল মেশিন তৈরি করে। সেটাতেই মরিস ও চার্লি ছাদে উঠে লোহার গ্রিল কাটতে শুরু করে। কিন্তু ড্রিলের শব্দ শুনে গার্ডরা উপরে আসতে শুরু করে, কিন্তু তখন পর্যন্ত মরিস গ্রিলের একটি রড কেটে ফেলেছে। তাই ড্রিলের শব্দ বন্ধ হয়ে যায়। শব্দ বন্ধ হয়, গার্ডরা সেদিকে আসে না। এভাবে চারজনই পালানোর সমস্ত পথ খুঁজে ফেলে। এরপর মঙ্গলবার রাতে বিশ্বের সবচেয়ে নিরাপদ কারাগার অ্যালকেট্রাস থেকে তারা পালানোর পরিকল্পনা করে। এটি একটা এমন জায়গা যেখান থেকে আজ পর্যন্ত কেউই পালাতে পারেনি। পরের দিন তাদের আবার মিটিং হয়, এবার সিনেমা হলে, যেখানে সবাই সিনেমা দেখছে। সিনেমার শব্দের মাঝেই মরিস জিজ্ঞেস করে জন ও ক্ল্যারেন্সকে, তোমাদের ভেন্ট তৈরি হয়েছে কি? আর সেই রেনকোটগুলোর কি হলো, যেগুলো দিয়ে আমরা নৌকা ও লাইফ জ্যাকেট বানাবো? তারা বলে, সব তৈরি, আমাদের ডামি হেডও সম্পূর্ণ প্রস্তুত, এখন শুধু বের হওয়ার সময় বাকি। পরের সকালে নাস্তায় মরিস টেবিলের উপর ডগের দেওয়া ফুল রাখে। ওই ফুল দেখে ওয়ার্ডেন সেটিকে চেপে মুড়িয়ে দেয়। এটি দেখে লিটমাসের খুব রাগ হয়, কারণ ফুলটি ডগের খুব প্রিয় ছিল। লিটমাস রেগে গিয়ে ওয়ার্ডেনের উপর আক্রমণ করতে চায়। সে বলে, একদিকে তুমি ডগকে ছাড়লে না, অন্যদিকে তার দেওয়া ছোট স্মৃতিটুকুও ছাড়ছ না। সে যখনই আক্রমণ করতে যায় লিটমাসের হার্ট অ্যাটাক করে এবং সে নিচে পড়ে যায়। মরিস ও চারজন খুবই রেগে থাকে এবং ঠিক করে সেরাতেই পালাতে হবে। মরিস অর্ধরাত পর্যন্ত অপেক্ষা করে যাতে গার্ডদের পাহারা কিছুটা শিথিল হয় এবং সহজেই তারা পালাতে পারে। ঠিক তখন মরিসের কাছে ইংলিশ এসে কিছু বই দেয়। ইংলিশ মরিসকে বলে, তোমার সঙ্গে শেষবারের মতো হাত মেলাতে চাই। ইংলিশ বুঝতে পারে যে মরিস সত্যি পালানোর একটা চূড়ান্ত পরিকল্পনা তৈরি করেছে। সে চুপচাপ চলে যায়, কিন্তু তারপর যা ঘটে তা মরিস একেবারে ভাবেনি। হঠাৎ ওয়ার্ডেন তার সেল চেক করতে আসে, যেন কেউ তার পরিকল্পনার খবর দিয়েছে। মরিস খুবই আতঙ্কিত হয়ে পড়ে, কারণ 1 মাসের পরিশ্রম এক মুহূর্তে বৃথা হতে চলেছে। মরিসের সেলের প্রতিটা কোণ ওয়ার্ডেন চেক করতে নির্দেশ দেয়।
গার্ড মরিসের সেলের কিছুটা পরীক্ষা করে, কিন্তু মরিস কোনো সাধারণ কারাগরি না, যে কোনো প্ল্যান করে রাখেনি, বরং সে পুরোপুরি নিখুঁত ও সাবধান পরিকল্পনা তৈরি করেছে, যা ধরা ওয়ার্ডেনের পক্ষে সম্ভব না। এমনকি গার্ড যখন বিশেষভাবে সেই জায়গা থেকে সুটকেস সরায় যেখানে মরিস তার সুড়ঙ্গের পথ তৈরি করেছিল, সেখানেও মরিস ধরা পড়ে না, কারণ সে আগের থেকে একটি নকল কার্ডবোর্ড তৈরি করে দেওয়ালটিতে নিখুঁতভাবে ফিট করে রেখেছিল। যখন কিছুই পায় না তারা চলে যায়, কিন্তু গার্ড বলে মরিস ও চার্লি রাতভর কথা বলে, আমার মনে হচ্ছে এখানে কিছু না কিছু আছে। ওয়ার্ডেন বলে ঠিক আছে, কাল তোমরা মরিসের সেল বদলে দাও যাতে তারা একসাথে না থাকে এবং কথা বলতে না পারে। পরের দিন উল্ফ মরিসকে আবার হুমকি দেয়, আজ রাত তোমার শেষ রাত হবে। মরিস তার সঙ্গীদের বলে এই খেপা ঠিকই বলেছে, আজ রাতেই আমার শেষ রাত হবে। কিন্তু দুপুরে উল্ফ মরিসের উপর ছুরি দিয়ে আক্রমণ করতে আসে, তখন ইংলিশ এসে মধ্যস্থতা করে উল্ফকে আটকায়। ইংলিশ মরিসকে সাহায্য করে, কারণ সে সফল হোক বা না হোক ইংলিশ মরিসের পরিকল্পনায় সহযোগিতা করতে চায়। সেই রাতে মরিস, জন, ক্লরেন্স ও চার্লি ঠিক করে যে তারা নিজেদের নিজস্ব ভেন্টের পথ ধরে উপরের ছাদে মিলিত হবে। চার্লি শুরুতে পালানোর জন্য রাজি হয়, কিন্তু যখন সে সেলে পৌঁছায় তখন সে হঠাৎ আতঙ্কে ভরে ওঠে। সেলে একা বসে সে পরিকল্পনার অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয়, আর তিনজন বাকি সদস্য মরিস, জন ও ক্লোরেন্স নিজ নিজ ভেন্টের পথ ধরে উপরের ছাদে পৌঁছে যায় এবং তারা চার্লির জন্য অনেকক্ষণ অপেক্ষা করে। কিন্তু অনেকক্ষণ সময় কাটার পর যখন মনে হয় চার্লি আর আসবে না, তারা সিদ্ধান্ত নেয় চার্লিকে ছেড়েই তারা এগিয়ে যাবে। তাই পরিকল্পনা অনুযায়ী তারা এগোতে থাকে। অন্যদিকে চার্লির সামনে তার স্বাধীনতার স্বপ্নটি ধীরে ধীরে দূর হয়ে যায়। মরিস, জন ও ক্লোরেন্স ধীরে ধীরে সার্চ লাইটের আড়ালে লুকিয়ে লুকিয়ে এগিয়ে যায়। এভাবে তারা বিল্ডিং এর শেষ প্রান্তে পৌঁছায়। সেই সময় চার্লির মনে সাহস আসে এবং সে নিজেও পালানোর চেষ্টা করে। সেও ভেন্টের পথ ধরে উপরের ছাদে পৌঁছায়, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। সে একা সেখানে ছাদের দরজার কাছে পৌঁছাতে পারছে না, অর্থাৎ তার স্বাধীনতার সুযোগ ভয়জনিত কারণে হারিয়ে গেছে। অন্যদিকে মরিস, জন ও ক্লোরেন্স ছাদের পাইপ ধরে ঝুলে নিচে নেমে আসে। টাওয়ারে থাকা সিকিউরিটি গার্ডের নজর এড়িয়ে তারা জেলের শেষ প্রান্তে পৌঁছায়। তারপর তারা পর্যায়ক্রমে ব্যারের উপর চড়ে জেল থেকে বেরিয়ে আসে। এবার তারা দ্রুত দৌড়ে সমুদ্রের ধারে এসে পৌঁছায়। রেনকোট দিয়ে তৈরি নৌকায় বাতাস ভরতে শুরু করে। মুখ দিয়ে হাওয়া ভরতে বেশ সময় লাগলেও তখন আর তাদের কোনো উপায় ছিল না, তাই তিনজন তাদের পুরো শক্তি লাগিয়ে ধীরে ধীরে নৌকোটি ফুলিয়ে পানিতে ফেলে দেয়। আর এভাবেই তারা আলকাট্রাজের সুনাম ধুলোই মিশিয়ে দিয়ে পালিয়ে যায়। পরের দিন সকালে এক গার্ড সমস্ত সেল চেক করতে আসে। শুরুতে সবকিছু সাধারণ মনে হয়, কিন্তু যখন সে চার্লি সেলের কাছে যায়, চার্লি সেলে ভূতের মতো করে দাঁড়িয়ে থাকে এবং মনে মনে নিজেকে তিরস্কার করতে থাকে যে কাল রাতে যদি একটু সাহস জোগাতে পারতাম তাহলেই বাকি লোকেদের সঙ্গে পালিয়ে যেতে পারতাম। গার্ড জিজ্ঞেস করে তোমার বন্ধু এত দেরি কেন ঘুমাচ্ছে? তারপর সে মরিসের সেলে যায় এবং তাকে ডাকে, কিন্তু মরিসের পক্ষ থেকে কোনো উত্তর আসে না। গার্ড রেগে যায়, সেল খুলে এবং মরিসকে চুল ধরে ওঠানোর চেষ্টা করে, কিন্তু যখন গার্ড মরিসকে উপরের দিকে জোর করে টানে তখন কেবল মাথাটা নিচে পড়ে যায়। তা দেখে গার্ডের পায়ের তলার যেন মাটি খসে যায়, কারণ মরিস এখন আর সেলে নেই। সে এখন স্বাধীনতা উপভোগ করছে। বিছানায় সে কেবল তার ডামি হেড ছেড়ে দিয়েছে। এরপর পুরো আলকাট্রাজে সাইরেন বেজে ওঠে। জেল জুড়ে খবর ছড়িয়ে পড়ে যে কিছু বন্দী পালিয়ে গিয়েছে। এরপরে ওয়ার্ডেন জেলের প্রতিটা কোণায় তাদের খুঁজতে শুরু করে। যখন তিনজনকে জেলের ভিতরে পাওয়া যায় না, তখন ওয়ার্ডেন সমুদ্রে একটি অনুসন্ধান অভিযান চালান। ওয়ার্ডেন বিশ্বাস করতে পারে না যে তিনজন পালিয়ে গিয়েছে। সে ভাবতে থাকে নিশ্চয়ই তারা সমুদ্রে মারা গিয়েছে। তবে ভিতরে ভিতরে ওয়ার্ডেন জানে এই তিনজন খুবই শক্তিশালী। তিনজনই সমুদ্রের জল পেরিয়ে এখন স্বাধীনতার শ্বাস নিচ্ছে। হেডকোয়ার্টারের অফিসাররা ওয়ার্ডেনের কাছে প্রশ্নের উপর প্রশ্ন করছে, তুমি কি করছিলে যখন তারা পালিয়ে গেল? ওয়ার্ডেন অত্যন্ত উত্তেজিত এবং টেনশনে ভরা। ঠিক সেই সময় ওয়ার্ডেনের নজরে আসে ডগের সেই প্রিয় ফুলটা। সেটা এটা বোঝায় যে মরিস শুধু নিজের জন্য নয়, বরং ডগের জন্য ওয়ার্ডেনের উপর প্রতিশোধ নিতে চেয়েছিল। এরপর সার্চ টিমের হেড এসে জানায়, স্যার সব দিকেই খুঁজে দেখা হয়েছে, কিন্তু তাদের কোনো দেহ পাওয়া যায়নি। ওয়ার্ডেন তখন নিজের চাকরি ও সম্মান রক্ষার জন্য রিপোর্ট লেখার নির্দেশ দেয় যে তিনজন পালানোর চেষ্টা করেছে ঠিকই, কিন্তু সবাই পানিতে ডুবে মারা গেছে। তবে ওয়ার্ডেনের এই কথা সত্যি কেউই বিশ্বাস করে না। এরপর মরিস আলকাট্রাজের জেল থেকে পালিয়ে পুরো বিশ্বের কাছে জিনিয়াস হিসেবে পরিচিত হয়ে ওঠে। এই ঘটনার পর আলকাট্রাজের জেল বন্ধ করে দেওয়া হয়, কারণ আর কোনো নিশ্চয়তা ছিল না যে কেউ আর এখান থেকে বেরোতে পারবে না। এভাবেই এক সত্য ঘটনার উপর ভিত্তি করে আজকের এই গল্প এখানেই শেষ হয়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।